বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর বিজ্ঞানে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আমরা চলো দেখে নিই প্রথম অধ্যায়তে কি আছে, সেগুলো নিয়ে আমরা জানবো একটু। এই যে আমরা দেখছি প্রথম অধ্যায়ের মধ্যে আছে হচ্ছে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। তা আমরা প্রাণী জগতের শ্রেণীবিন্যাসে আমরা দেখব। প্রথমত প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা কি সেটাও আমরা দেখব। কারণ প্রাণী জগতের শ্রেণীবিন্যাস যদি না করা হয়, প্রাণীদেরকে চেনার জন্য, প্রাণীদের বৈশিষ্ট্য বোঝার জন্য মুশকিল হয়ে পড়বে। সেজন্য প্রাণী জগতের শ্রেণীবিন্যাস খুবই গুরুত্বপূর্ণ, যাতে প্রাণীদেরকে আলাদা করা যায়, চেনা যায়। ঠিক আছে, কোনটার স্বভাব কীরকম, কোনটা কি সেটা। সো এখানে প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের মধ্যে যে দুই ধরনের তো আছেই। এটা হচ্ছে যে অমেরুদণ্ড প্রাণী, ক্লাসিফিকেশন অফ অ্যানিমাল কিংডম। আচ্ছা, আমরা এখানে আসি যে এখানে অনেক কথাবার্তা আছে, সেগুলো চাইলে তোমরা হয়তো পড়তেও পারো। আজ পর্যন্ত 15 লক্ষ প্রজাতির প্রাণী আবিষ্কৃত হয়েছে এবং প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে। বিপুল সংখ্যক প্রাণীর গঠন আকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জন সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস। এই যে আমরা শ্রেণীবিন্যাস, এখান থেকে শ্রেণীবিন্যাস অনেক কিছু জানতে পারি। প্রাণী দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল সম্পর্কের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। এদের বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা ধাপে সাজানো হয়। জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার এই প্রক্রিয়াকে বলা হচ্ছে শ্রেণীবিন্যাস। তো শ্রেণীবিন্যাস কাকে বলে? জীবজগৎকে ধাপে ধাপে বিন্যস্ত করার পদ্ধতি হচ্ছে কি শ্রেণীবিন্যাস। এই যেভাবে বললাম সেটা। প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ বা একক। যেমন মানুষ, কোনো ব্যাঙ, কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি। আচ্ছা, শ্রেণীবিন্যাসের জনকের নাম হচ্ছে ক্যারোলাস, জন রে ও ক্যারোলাস লিনিয়াস। প্রকৃত বিজ্ঞানিক হচ্ছে ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। আমরা এখান থেকে জানতে পারবো শ্রেণীবিন্যাসের মেইন জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। এই যে শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তো তিনি সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন। আচ্ছা, যেমন মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয়। এই যে এখন তুমি তোমার নিজের খাতায় নিচের ছকটি আঁকো এবং পূরণ করো। এগুলো বললো যে বানর, কেঁচো, ঝিনুক, পাখি, মাছ, এগুলোর অবস্থান, গঠন, উপকারিতা, অপকারিতা হয়তো এগুলি লিখতে হতে পারে। এখন এইগুলো তো তেমনভাবে তুমি হয়তো এখনো পড়ো নাই। যদি এদিকে পড়ো ঠিক এগুলো করতে পারবা। এমনিও আমরা জানি যে বানরের বাসস্থান কোথায়, কেঁচু কোথায় থাকে, মাটিতে থাকে, বানর গাছে থাকে বা বন জঙ্গলে থাকে, ঝিনুক কোথায় থাকে, পানিতে থাকে, পাখিগুলো গাছে থাকে, মাছ পানিতে থাকে। এগুলোর প্রত্যেকটা গঠন উপকারিতা আমরা জানবো। তো অমেরুদণ্ড প্রাণীর শ্রেণীবিন্যাস আমরা একটু দেখি। যেমন অ্যানিমালিয়া জগৎ যেটা বলছে অমেরুদণ্ড প্রাণী। এই শ্রেণীবিন্যাসে পূর্বে প্রোটোজোয়া পর্ব পুষ্টিটা জগতে একটি আলাদা উপজগৎ হিসেবে স্থান পেয়েছে। ঠিক আছে, তো প্রাণী জগতের পর্ব আমরা একটু দেখি এক নজরে। প্রাণী জগতের শ্রেণীবিন্যাস এক নজরে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলো শ্রেণীবিন্যাস এভাবে তারা দিল। তো অ্যানিমেলিয়া জগৎ হচ্ছে যেটা অমেরুদণ্ড প্রাণী আর কি। এখন এখানে কটাটা হচ্ছে মেরুদণ্ড প্রাণী আর এগুলো হচ্ছে অমেরুদণ্ড প্রাণী। অনেক কিছু আছে আমরা দেখব। এটা হচ্ছে পরিপারা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নেমাটোডা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলস্কা, অ্যাকারোডার্মাটা, কর্ডাটা। এই কর্ডাটাকে আবার একে 3টা ভাগ করা হয়েছে। এভাবে কিন্তু লিখতে হবে এই শ্রেণীটা, তাই না? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা,
ভার্টিব্রা। এই ভার্টিব্রা আবার এখানে শ্রেণীভুক্ত করা হয়েছে 8টি, ঠিক আছে, মানে 7টি। সাইক্লোরোস্টামাটা আসলে ইংরেজি পড়তে ভালো, কিন্তু আসলে বাংলায় অনেক বানান সমস্যা হতে পারে। কন্ড্রিকটিক্স মানে কন্ড্রিকটিস, তারপর অস্টিকটিস, উভয়চর, সরীসৃপ, পক্ষিকুল, তারপর স্তন্যপায়ী। এগুলি দেখে আমরা একটা ইংরেজিতে আমরা যে অ্যানিমেলিয়া জগতের মেজর পর্বগুলোর শ্রেণীবিন্যাসের কথা বলেছি, এগুলো মনে রাখার কিছু সহজ টেকনিক তোমরা করতে পারো, যে কীভাবে প্রত্যেকটা শব্দ থেকে একটা ওয়ার্ড নিয়ে তুমি করতে পারো। যেমন আমরা যদি এখানে করি মনে রাখার জন্য, ফরিনি, এখানে পরিনি প্লা নেমা এনে আর্থ্র মলা একাই কটাটা। তার মানে প্রত্যেকটা শব্দের প্রথমটা নিয়ে চাইলে একটা ছন্দ তৈরি করা যায়। ফরিনির প্লানে এনে আর্থ্র মলা একাই কটাটা। ফরিনি প্লানে এনে আর্থ্র মলা একাই কটাটা। এভাবে হয়ে যাচ্ছে, ঠিক আছে। পরিনি প্লানে নেমে বা নেমা, পরিনি প্লানে এনে আর্থ্র মলা একাই কটাটা, ঠিক আছে। এভাবে পড়তে হবে। সো আমাদের তো মূল প্রাণী 1 2 3 4 5 6 7 8 9, এমনি 9টি পর্ব। এর মধ্যে আমাদের একটা রয়েছে হচ্ছে একদম প্রথম দিকে, সেটা হচ্ছে এককোষী বা অকোষী, সেটা হচ্ছে প্রোটোজোয়া, ঠিক আছে, যেগুলোর সাধারণত ম্যালেরিয়ার জীবাণু বা অণুজীবগুলো হচ্ছে অ্যামিবা, এগুলো হচ্ছে প্রোটোজোয়া প্রাণী। তো এরপরে আমাদের রয়েছে, এগুলো সুন্দরভাবে এইভাবে করে তোমাদেরকে লিখতে হবে। পরিপারা, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, নিমাটোলমিনথেস বা নেমাটোডা বা নিমাটোলমিনথেস, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মলাস্কা, অ্যাকানেডামাটা, কটাটা। তো চলো আমরা এগুলো একটু দেখি। যেমন আমাদেরকে দেখতে হবে প্রত্যেকটা মানে পর্বের প্রাণীদের অন্তত 2-1টা করে বৈশিষ্ট্য আমাদের দেখতে হবে। যেমন আমরা এখানে দেখব পর্ব পরিপারা, সো তার স্বভাব এবং বাসস্থান, এরা কোথায় থাকে। ফোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র, হ্যাঁ, ফ্রেশ শব্দের অর্থ বহন করা। এটার পুরস্বরী হচ্ছে ছিদ্র, যেখানে মানে যে পানি প্রবেশ করে, অক্সিজেন প্রবেশ করে, সেটা আর কি। তো এই শব্দ দুটি থেকে পরিপারা শব্দটি এসেছে। পরিপারা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত। পৃথিবীর সর্বত্র এদের পাওয়া যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক। এ যেমন স্পঞ্জিলা, এই যে এটা বৈশিষ্ট্য আমরা দেখি। সরলতম বহুকোষী প্রাণী, এটা বহুকোষী প্রাণী। বহুকোষী হলো এরা টিস্যু গঠন করে না, মনে রাখতে হবে। দেহপাচের অসংখ্য ছিদ্রযুক্ত, এই ছিদ্র পথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে। কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ তন্ত্র থাকে না এটার মধ্যে। উদাহরণ হচ্ছে কি সাইপা বা স্কাইপা, বলে সাইপা বলে, স্পঞ্জিলা। এবার আসি নিডারিয়া নামক বৈশিষ্ট্যপূর্ণ কোষের নাম থেকেই এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্ব ইতিমধ্যে সিলেন্ট্রাটা নামে পরিচিত ছিল, তাই না। সিলেন্ট্রাটা যেটা, এটাকে বলা হচ্ছে নিডারিয়া। স্বভাব ও বাসস্থান, পৃথিবীর প্রায় সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায়। এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক, তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী, হ্রদ, ঝর্ণা ইত্যাদিতে দেখা যায়। এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার আকৃতির হয়। এদের কিছু প্রজাতি একইভাবে বা এককভাবে, আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে
হ্যাঁ, কলোনি গঠন করে কিন্তু এরা বসবাস করে। এরা বাসমান কাঠ, পাতা, অন্য অন্য কিছুর সঙ্গে দেহকে আটকে মুক্তভাবে সাঁতার কাটে। তো চলো দেখি আমরা সেগুলো। যেমন হাইড্রা সেই ডিগবাজির সাহায্যে চলাফেরা করে, পাগুলো মাটির সাথে লাগাবে এরকম, তারপর লাফ দিবে। হ্যাঁ, এটাকে যায় আর কি। সাধারণ বৈশিষ্ট্য: দেহ দুটি ভ্রূণীয় কোষস্তর দ্বারা গঠিত। দেহের বাইরের দিকের স্তরটি অ্যাক্টোডার্ম এবং ভিতরের স্তরটি অ্যান্ডোডার্ম। তাহলে দেহ বাইরের দিকে স্তরটি, বাইরে যেটা সেটা হচ্ছে অ্যাক্টোডার্ম, এবং ভিতরের দিকে যে অংশগুলো থাকে এগুলোকে হচ্ছে অ্যান্ডোডার্ম। দেহ গহ্বরকে সিলেন্ট্রন বলে। এটা একাধারে পরিপাক ও পরিবহনে অংশ নেয়। অ্যাক্টোডার্মে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে। এই কোষগুলো শিকার ধরা, আত্মরক্ষা, চলন ইত্যাদি কাজে অংশ নেয়। একটু মনে রাখতে হবে যে বিজ্ঞান আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই ক্রিটিক্যাল। আর হয়তো তোমরা জানো কিনা জানি না, বর্তমান শিক্ষা পদ্ধতি আগাচ্ছে হচ্ছে STM পদ্ধতি। S দিয়ে সায়েন্স, T দিয়ে টেকনোলজি, আর M হচ্ছে ম্যাথমেটিক্স। এই তিনটাতেই মোটামুটি ভালো করে জানতে হবে। তারপর হচ্ছে আমরা উদাহরণ হচ্ছে হাইড্রা এবং ওবেলিয়া। প্লাটিহেলমিনথেস, এখন দেখবো আমরা প্লাটিহেলমিনথেস, দ্বিতীয় পর্বের প্রাণী। এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস। হেলমিনথেস বলতে আমরা একটা কৃমি। তাহলে কোন কৃমি আমরা একটা দেখি, কৃমিগুলো একটু দেখি। একটা হচ্ছে আমাদের ফিতা কৃমি, আর ফিতা কৃমি, আর একটা যকৃৎ কৃমি, মানে কলিজা কৃমি, যকৃৎ কৃমি। তো চলো আমরা দেখি যে ফ্ল্যাটি শব্দের অর্থ হচ্ছে চ্যাপ্টা, হেলমিনথেস শব্দ অর্থ কৃমি। এই শব্দ দুটি থেকে প্লাটিহেলমিনথেস শব্দ এসেছে। তাহলে এই পর্বের প্রাণীদের জীবন যাত্রা বেশ বৈচিত্র্যময়। এই পর্বের বহু প্রজাতি বহু পরজীবী বা অন্তজীবী হিসেবে অন্য জীবের বাইরে বা ভিতরে বসবাস করে। তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে সুস্বাদু মানে স্বাদু পানিতে, আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বসবাস করে। আচ্ছা, বৈশিষ্ট্য দেখি। দেখো, চ্যাপ্টা উভলিঙ্গ, ছেলে মেয়ে যে কোনো একটা হতে পারে, মানে স্ত্রী পুরুষ। বহিঃপরজীবী বা অন্তঃপরজীবী, বাইরেও থাকে ভিতরে থাকতে পারে। যে দেহ পুরু কিউটিকল দ্বারা আবৃত। দেহ চোষক ও আংটা থাকে, যুগের মতো চোষক এবং আংটা থাকবে, যেটা দিয়ে মানে পুষ্টিগুলো শোষণ করে নেয়। ঠিক আছে। দেহে শিকা অঙ্গ নামে বিশেষ অঙ্গ থাকে, এগুলো রেশন অংশ হিসেবে কাজ করে। পৌষ্টিকতন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত, পৌষ্টিকতন্ত্র নাই। উদাহরণ যকৃৎ কৃমি, আর হচ্ছে অ্যাক্টিনিয়া মানে ফিতা কৃমি। এবার আমরা দেখব হচ্ছে নেমাটোডা বা নেমাটোডমেন্থেস। তো নেমা শব্দের অর্থ হচ্ছে সুতা। এই শব্দটি থেকেই এই পর্বের প্রাণীদের নামকরণ করা হয়েছে। এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীবী হিসেবে প্রাণীর অন্ত্র ও রক্তে বসবাস করে। এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানব দেহে বসবাস করে, নানা রকম প্রতিসাধন করে। তবে অনেক প্রাণী মুক্তজীবী, যারা পানি ও মাটিতে বাস করে। গুলকৃমি, ফাইলেরিয়া কৃমি, চোখের কৃমি, এই ধরনের। তো আমরা অনেকে জানি চোখেও কিন্তু কৃমি থাকে, মানে চোখের কৃমি থাকে, চোখের কৃমি যেগুলো। গুলকৃমি, তারপর হচ্ছে ফাইলেরিয়া হচ্ছে কি এক প্রকার ডিজিজ, ক্রিমিনা জাতীয়। এই রোগে আক্রান্ত অনেকেই হয় ফাইলেরিয়া। তো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। সাথে পায়খানাও থাকতে পারে, বমি থাকতে পারে, এ ধরনের অনেক হয়। সুতরাং এইটা গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইলেরিয়া। ঠিক আছে, ফাইলেরিয়া কৃমির যে ভয়াবহতা, এই জন্য আমরা এটা জানলাম। তার বৈশিষ্ট্য একটু দেখব। প্রত্যেকটা পর্ব প্রাণী থেকে দুটো করে বৈশিষ্ট্য যদি আমরা জানি, আমাদের এটা কাজে আসবে। দেহ নলাকার, মানে নলির মতো, এই যে লম্বা, ত্বক পুরো আবৃত, পৌষ্টিক নালী সম্পূর্ণ। তারপর মুখ ও পায়ুছিদ্র উপস্থিত, মুখ পায়ুছিদ্র এখানে আছে। শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপস্থিত। তো এখানে শ্বাস নেওয়ার জন্য কোনো যন্ত্র নাই, এবং রক্ত চলাচলেরও এখানে যে হৃৎপিণ্ড, সংবহনতন্ত্র, হৃৎপিণ্ড বা এই জাতীয় রক্ত বহন করার কোনো তন্ত্র উপস্থিত নাই। সাধারণত এগুলো একলিঙ্গ হয়ে থাকে। দেহ গহ্বর অনাবৃত, প্রকৃত সিলুম নাই। তো যেমন এটা হচ্ছে গুলকৃমি,
তারপর হচ্ছে লোয়া, লোয়া মানে চোখের কৃমি, ঠিক আছে, গেল। এবার আমরা দেখবো এনলিডা। সো এনলিডা শব্দ, এনালাস শব্দের অর্থ আংটি। এই শব্দটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ণ ও উষ্ণমণ্ডলীয় অঞ্চলে এই পর্বের প্রাণীদের পাওয়া যায়। এদের বহু প্রজাতি সুস্বাদু, বহু প্রজাতি যে স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বসবাস করে। এই পর্বের বহু প্রাণী স্বেচ্ছাতে মাটিতে বসবাস করে। কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত করে বসবাস করে। আমরা এখানে দেখি বুঝতেছি এই জায়গায়। তো একটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য, দেহ নলাকার খণ্ডায়িত। তারপর নেপ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে। প্রতিটি খণ্ড সিটা থেকে বা যুগে থাকে না, সিটা চলাচলে সহায়তা করে। যে কেঁচো এবং যোগ এই প্রকার প্রাণী, সেটা হচ্ছে কি অ্যানিলিডা। আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা, আর্থ্রো শব্দের অর্থ হচ্ছে সন্ধি, আর পোডস শব্দের অর্থ হচ্ছে পা। এই শব্দ দুটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব। এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশের বাস করতে সক্ষম। এদের বহু প্রজাতি অন্তঃপরজীবী ও বহিঃপরজীবী হিসেবে বাস করে। বহু প্রাণী স্থলে, স্বাদু পানিতে ও সমুদ্রেতে বাস করে। এই পর্বের অনেক প্রজাতির প্রাণী ডানার সাহায্যে উঠতে পারে। যেমন আমরা বৈশিষ্ট্য দেখব আরশোলা প্রজাতি। আরশোলাটা হচ্ছে প্রজাতি। দেহ, মস্তক, বক্ষ, উদর এই তিনটি অঞ্চলে বিভক্ত ও সন্ধিযুক্ত। মাথায় একজোড়া পুঞ্জাকি ও অ্যান্টেনা থাকে। এই যেগুলো আর কি, পুঞ্জাকি ও অ্যান্টেনা থাকে। তো নরম দেহ কাইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত। মেলপিজিয়ান নালিকা নামক রেচন অঙ্গ বিদ্যমান। দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত। প্রজাপতি, চিংড়ি, আরশোলা, কাঁকড়া, সবগুলো হচ্ছে আমার আর্থ্রোপোডা পর্বের প্রাণী। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। এবার হচ্ছে আমার সপ্তম পর্ব, তার স্বভাব এবং বাসস্থান। ঠিক আছে, মোলাস্কাস শব্দের থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। তো এটি প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। এই পর্বের প্রাণীদের গঠন, বাসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ। এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে। প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে। কিছু কিছু প্রজাতি পাহাড়ি অঞ্চলে, বন জঙ্গলে, স্বাদু পানিতে বাস করে। সো এখন আমরা এর বৈশিষ্ট্যগুলো একটু দেখব। খুব খেয়াল রাখতে হবে যে আমি যদি এক কথায় বলি, দেহ নরম। নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে। পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে। ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় যাদের, যেমন ঝিনুক এবং শামুক। একাইনু ঢারমাটা। তো একাইনু শব্দের অর্থ হচ্ছে কাটা, ঢারমা শব্দের হচ্ছে ত্বক। এই শব্দ দুটি নিয়েই পর্বটির নামকরণ করা হয়েছে। এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক। পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায়। তো এদের স্থলে বা মিঠা পানিতে যাওয়া যায় না। এরা অধিকাংশ মুক্তজীবী। দেহত্বক কাঁটাযুক্ত। দেহ 5টি সমান ভাগে বিভক্ত। পানির সংবহনতন্ত্র থাকে এবং নালীপদের সাহায্যে চলাফেরা করে। পূর্ণাঙ্গ পানিতে অঙ্গীয় পৃষ্ঠদেশ নির্ণয় করা যায়, কিন্তু মাথা চিহ্নিত করা যায় না। এবার আমরা দেখব যে মেরুদণ্ড প্রাণীর যে শ্রেণী বিন্যাস, যেটা বলা হলো, যেমন কর্ডাটা, এটা মেরুদণ্ড। এতক্ষণ যেটা করলাম অমেরুদণ্ড প্রাণী ছিল, আর এটা মেরুদণ্ড প্রাণী একটাই, সেটা হচ্ছে কর্ডাটা। তো কর্ডাটা শব্দ এসেছে করডা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে রজ্জু বা নালী। এরা পৃথিবীর সকল পরিবেশে বসবাস করে। এদের বহু প্রজাতি ডাঙ্গায় বাস করে। তারপর জলচর। কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্র বসবাস করে। বহু প্রজাতি বৃক্ষবাসী, মরুবাসী, মেরুবাসী, তারপর গৃহবাসী এবং খেচর। কর্ডাটা পর্বের বহু
প্রাণী পরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহ সংলগ্ন হয়ে জীবনযাপন করে। আচ্ছা, এবার বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। তো পৃষ্ঠদেশে একক ফাঁপা স্নায়ুরজ্জু থাকে। তারপর এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠদেশ বরাবর নোটোকার্ড অবস্থান করে। নোটোকার্ড হলো একটি নরম, নমনীয়, দণ্ডাকার ও দৃঢ় অখণ্ডায়িত অঙ্গ। তো খুবই ইম্পর্টেন্ট, সে যেমন মানুষ, কোনো ব্যাঙ এবং উরুই মাছ। তো আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারলাম। এর আরও অনেক ধরনের বৈশিষ্ট্য কিন্তু রয়েছে, অনেক প্রকারের। এগুলো তোমরা হয়তো পড়লেও কিন্তু জানতে পারবে। তো আমি যেটা বুঝতে চেয়েছি, আজকের ক্লাসে আমরা যেটা শিখলাম, প্রাণী জগতের পর্ব কয়টি, কি কি, এবং এহাদের প্রত্যেকের বৈশিষ্ট্য উল্লেখ করো। তো প্রথমত আসবে যে শ্রেণীবিন্যাস কাকে বলে, সেটা আসতে পারে। তারপর শ্রেণীবিন্যাসের প্রয়োজনীয়তা। এরপর আসতে হতে প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণীর উদাহরণসহ 10টি করে, 10টি প্রতিটির উদাহরণসহ 2টি করে কি লেখো, বৈশিষ্ট্য লেখো, 2টি করে বৈশিষ্ট্য লেখো। তো এই প্রশ্ন আসতে পারে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। আমি চেষ্টা করছি কথা বলার জন্য, তোমাদেরকে একটু বুঝিয়ে দেওয়ার জন্য। অনেকে বই পায় নাই, তো আমার এই সাথে সাথে আমি যেভাবে পড়েছি সাথে সাথে যদি এগুলো কেউ ফলো করে, তাহলে আমি মনে করবো সে অনেক বেটার ফিল করবে, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে সক্ষম। এখান থেকে আমরা যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে কি, প্রাণী জগতের প্রয়োজনীয়তা উল্লেখ করো। প্রত্যেকটা প্রাণীর, প্রতিটা পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো দাও। এগুলি ছাড়া আর তেমন থাকবে না, এবং এখানে এমসিকিউ থাকতে পারে। তো এখানে প্রশ্ন থাকবে যে প্রাণী জগতের পর্ব বইয়ে দেখলাম যে 9টি করে দিয়েছে, প্রোটোজোয়াটা এখানে আনে নাই। কিন্তু তোমরা চাইলে এটাও করতে পারো যে 10টি পর্ব চাইলে বলে লেখা যাবে এভাবে, প্রোটোজোয়াটা এখানে সংমিশ্রণ করতে হবে, এখানে দিতে হবে আর কি। তারপর প্রাণী জগতের সর্ববৃহৎ পর্ব কি, কোনটা? এটা হচ্ছে আর্থ্রোপোডা। ঠিক আছে। এর প্রধান বৈশিষ্ট্য, এদের সন্ধিযুক্ত উপাঙ্গ বিদ্যমান, দেহ বিভিন্ন খণ্ডে এলাকায় বিভক্ত, এদের দেহ গহ্বর রক্তপূর্ণ আর কি, এগুলো কিন্তু থাকে। তো এই জায়গা থেকে তোমরা যদি ভালো করে যদি এটা যদি পড়ো আর কি, এখান থেকে কি থাকবে, এমসিকিউ থাকতে পারে বা বৈশিষ্ট্যগুলো দিয়ে। ঠিক আছে। তো আমি আশা করব এটা প্রথম অধ্যায়, এটা খুব ভালো করে যদি কেউ যদি একবার আয়ত্ত করে, ইনশাআল্লাহ খুবই ভালোভাবে পারবে, এবং পরীক্ষাকে এখান থেকে অনেক প্রশ্ন আসবে। আমি আবার বলবো, সবাই ভালো করে এই যে পর্বগুলোর নাম এবং তাদের বৈশিষ্ট্যগুলো তোমরা শিখে ফেলবো। অবস্থান এবং বৈশিষ্ট্যগুলো শিখলে এখান থেকে অনেক প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবে। পরবর্তী ভিডিওতে চোখ রাখো। আল্লাহ হাফেজ।